শুভেন্দু অধিকারী যখন বিরোধী নেতা তখন তিনি বলছেন যদি কোথাও বুলডোজার আসে বুলডোজারের সামনে আমি শুয়ে পড়বো। তাহলে যতদিন আমি ক্ষমতায় ছিলাম না ততদিন এই লোকগুলো সব আইনি ছিল, ততদিন লোকগুলো সব লিগার ছিল, তার কাছ থেকে ভোট চাইলাম, তাদের ভোটে আমি জিতলাম। কিন্তু নির্বাচনে জিতে যাবার পর তখন আমার আর এদের কথা মনে পড়লো না। কে আইনি আর কে বেআইনি এ তো আইন ঠিক করছে না, যারা সরকারে বসে আছে তারা তাদের ইচ্ছে মতো খুশি মতো ঠিক করছে। যেখানে সরকারে আছেন সেখানে চাকরি দিয়েছে, বিহারে সরকারে আছেন, উত্তরপ্রদেশে সরকারে আছেন, কতজন মানুষ চাকরি পেয়েছে। সেখানের যুবরা ছাত্ররা তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে কেন? হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। রাজ্যে বিজেপি সরকার আসার পরেই তারা বুলডোজারের রাজনীতি শুরু করেছে। গরিব হকার থেকে শুরু করে ব্যবসায়ী প্রত্যেকের রুটি রোজগারে বুলডোজারের আঘাত পড়ছে। বিগত কয়েক দিন ধরে আমরা সেটা দেখতে পাচ্ছি। আর ঠিক একই রকমভাবে এই অবস্থায় সোশ্যাল মিডিয়াতে আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন মানুষজন তারা সোশ্যাল মিডিয়াতে লিখছেন যে বর্তমানে শাসক দল বিরোধী হয়েছে, তৃণমূল কংগ্রেসের 80টা বিধায়ক থাকা সত্ত্বেও তারা মাঠে ময়দানে নেই, অথচ একটা মাত্র বিধায়ক থাকা সত্ত্বেও বামেরা কিন্তু সেই বুলডোজারের সামনে গিয়ে বারংবার দাঁড়াচ্ছে এবং তার ফলে অনেক জায়গায় আমরা দেখেছি বুলডোজার পিছু হটতেও বাধ্য হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাম নেত্রী দীপশিতা ধর। দিদি, যেটা দিয়ে আমি শুরু করলাম যে তৃণমূল কংগ্রেস তারা এখন প্রধান বিরোধী হয়েছে, 80টা বিধায়ক রয়েছে, আপনাদের একটা বিধায়ক রয়েছে। এই বিগত 5 বছরে বিধায়ক ছিল না, তাও আপনারা রাস্তায় ছিলেন, এখনও সেই আপনারাই রাস্তায় রয়েছেন। বামে কি পরবর্তীকালে বিকল্প হতে চলেছে? তুমি যে বললে তৃণমূল বিরোধী শক্তি, কোন তৃণমূল? মানে মমতা ব্যানার্জির তৃণমূল না ঋতব্রত ব্যানার্জির তৃণমূল? ঋতব্রত ব্যানার্জির তৃণমূল না কাকলি ঘোষ দস্তিদারের তৃণমূল? মানে তৃণমূল তো এখন শতধারে বিভক্ত হয়ে গেছে। আমরা বলছিলাম যে আমাদের হাতের কালির এখনও দাগ ওঠেনি, ভোটের কালির দাগ ওঠেনি। তৃণমূল দলটা প্রায় লাটে উঠে গেছে। আসলে যা হয়, আদর্শবোধের চর্চা না থাকলে, খালি কামানোর জন্য যদি, উপার্জনের জন্য যদি কেউ রাজনৈতিক দল করে, সরকারে না থাকলে এসব তাদের যেতে হয়। আমরা যে কথা আগেও বলেছিলাম, নির্বাচনের জেতা অথবা হারার সঙ্গে আমাদের আন্দোলনে থাকা অথবা না থাকা নির্ভর করবে না। আমরা যদি জিততাম তাহলে হয়তো একটু রাষ্ট্রকে ব্যবহার করে, একটু সরকারকে ব্যবহার করে মানুষকে ভালো রাখতে পারতাম, মানুষকে ভালো রাখার চেষ্টা করতে পারতাম। এখন যেহেতু সেটা নেই, ফলে আমাদের যা শক্তি আছে সেই শক্তি নিয়ে রাস্তায় লড়াইয়ের ময়দানে আমরা থাকবো। এই যে 1988-এর সেই যে কোর্ট অর্ডার, সেখানে তো পরিষ্কার বলা আছে যে পুনর্বাসন ছাড়া কাউকেই এভাবে তুলে দেওয়া যাবে না, এবং যাদবপুরে যে ঘটনাটা দেখলাম তাদের কাছেও সেই স্টে অর্ডারও ছিল, তা সত্ত্বেও তাদেরকে তুলে দেওয়া হলো। 8 তারিখে হিয়ারিং ছিল, সেই হিয়ারিংয়ের আগের দিনই যেভাবে তুলে দেওয়া হলো। রেল তো বেআইনি কাজ করলো, রেলের বিরুদ্ধে কোনো রকমভাবে ব্যবস্থা, সেটা তো লিগাল যা কাজ করার সেটা আমাদের যারা আইনজীবীরা রয়েছেন, যারা লড়ছেন তারা করবেন। এবং তুমি যাদবপুরের যাদের কথা বললে, তাদের অনেকের কাছে পিডব্লিউডির কাগজ আমি নিজের চোখে দেখেছি, যেখানে ওই জমিটা প্লট একদম লিখে দেওয়া আছে কারো ঠাকুরদার নামে, কারোর বাবার নামে, যেটা লিজ দেওয়া হলো, এবং ওখানে সিএসসি থেকে ওরা বিদ্যুৎ পেত। ফলে ওরা একেবারে যে ইল্লিগাল, একেবারে যে বেআইনি, সেটা থেকে প্রমাণ করা যায় না। দ্বিতীয় যেটা মজার কথা, তুমি আইন ঠাইন সব ছেড়ে দাও, ধরো যখন নির্বাচন হয়েছে ওই এলাকার যিনি বিজেপির প্রার্থী, তিনি তো এই বেআইনি এলাকাতে গিয়ে ভোট চেয়েছেন, ভোট পেয়েছেন। বুথ হয়, যে বুথে এই লোকগুলো গিয়ে ভোট দেয়, যে হকাররা ধরো এই প্ল্যাটফর্মের উপর বসে আছেন, তাদের কাছে গিয়েও তো বিজেপি চেয়েছে সমস্ত জায়গায়। সেটা দমদম হতে পারে, যাদবপুর হতে পারে, বিজেপির যিনি প্রার্থী তিনি চেয়েছেন। তাহলে আমি যখন ভোট চাইছি, ভোটের আগে আমার এদের বেআইনি মনে হচ্ছে না। আমি যখন ভোট চাইছি তখন আমি একবারও বলছি না যে আমি ভোটে জিতে আসলে এই যারা এখানে বসে আছে এদেরকে উঠিয়ে দেবো, তখন আমি তাদের পাশে দাঁড়ানোর কথা বলছি। শুভেন্দু অধিকারী যখন বিরোধী নেতা তখন তিনি বলছেন যদি কোথাও বুলডোজার আসে বুলডোজারের সামনে আমি শুয়ে পড়বো। তাহলে যতদিন আমি ক্ষমতায় ছিলাম না ততদিন এই লোকগুলো সব আইনি ছিল, ততদিন লোকগুলো সব লিগার ছিল, তার কাছ থেকে ভোট চাইলাম, তাদের ভোটে আমি জিতলাম। কিন্তু নির্বাচনে জিতে যাবার পর তখন আমার আর এদের কথা মনে পড়লো না। এবং বিজেপি ধরো যে ন্যারেটিভে এবার নির্বাচন করেছেন যে হিন্দু হলে আমাকে ভোট দাও বা হিন্দুদের এক কাট্টা হতে হবে, পশ্চিমবঙ্গের মানুষ তো হিন্দু হয়ে ভোট দিলেন, একটা ব্যাপক কনসোলিডেশন আমরা দেখলাম। তাহলে যে মানুষের বাড়িতে বুলডোজার চললো তিনি কি হিন্দু ছিলেন না?
তাহলে আমি যদি হিন্দু হই, যদি গরিব মানুষ হই, আমার বাড়ির ওপর দিয়ে বিজেপির বুলডোজার চলবে। সে কথা আমরা বারবার বলার চেষ্টা করেছি যে বিজেপি আসলে কতিপয় বিত্তজীবী লোক, মানে পয়সাওয়ালা লোক, পুঁজিপতি লোক, আদানি আম্বানি, এদের জন্য সরকার চালাচ্ছে। বিভিন্ন জায়গায় বন বিক্রি করে দিচ্ছেন, জল মানে নদী বিক্রি করে দিচ্ছেন, জলাজমি বিক্রি করে দিচ্ছেন, দেশের পরিকাঠামো বিক্রি করে দিচ্ছেন। ফলে মানুষ, যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, আমাদের তাদের কাছেও আপিল যে আপনারা যদি নিজে বাঁচতে চান, তাহলে এই মুহূর্তে, আমি বলছি না আমাদেরকে ভোট দিতে হবে, আমি বলছি না আমাদের সঙ্গে এসে দাঁড়াতে হবে, কিন্তু এই বোধটাই, উপলব্ধিটা অ্যাটলিস্ট থাকুক। যারা আপনার নাম করে, কখনো আপনার মনের সবচেয়ে সেন্টিমেন্টের জায়গাটাকে ব্যবহার করে যারা ভোটে জিতলেন, তারা আদেও আপনার কথা ভাববে না। এবং এই যে যখন এইরকম যাদবপুরের দোকানগুলোকে তুলে দেওয়া হলো, তার পাশে যে কলোনি আছে, রেল কলোনি, সেখানকে তাদেরকেও 15 দিনের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। তাদের প্রশ্ন, এরকম আরও অনেক রেল কলোনি আছে যাদেরকে তুলে দেওয়া হবে, তাদের বাড়ির ওপর, মাথার ছাদের ওপর বুলডোজার পড়বে। তারা রীতিমতো চিন্তায়, বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে। আপনারা লড়াই করছেন, সব মানলাম, কিন্তু লড়াই করে কি সত্যি তাদের ঘরটুকানি আটকানো সম্ভব? আর আমরা কি করতে পারি? আমাদের কাছে লড়াই করা ছাড়া আর তো কোনো উপায়ও নেই। এখন আমরা এটা মেনে নিতে পারি যে ঠিক আছে, বিজেপি তো এত বড় সরকার, এত লোক, সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়া খুললে মনে হয় তো সারা পৃথিবীর সবাই আর কি ব্যাপারটাতে খুব আনন্দিত হচ্ছেন, লোকের বাড়ি ভাঙা পড়ছে। তাহলে এই সবটা দেখে আমরা এইটা ডিসিশন করতে পারি যে তাহলে আর বেশি ঝামেলা করে লাভ নেই। আমার বাড়িতে তো বুলডোজার চলবে না আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। আমার বাড়ি সুরক্ষিত, আমার বাবা হকারেরও কাজ করেন, আমি বাড়িতে বসে যাই। আইদার আমরা সেটা করতে পারি, অথবা এটা বুঝতে পারি যে বুলডোজারটা এখন আমার পাশের বাড়িতে চলছে, আমার পাশের রেল কলোনিতে চলছে, আমার স্টেশনের ওপর চলছে, আগামী দিনে সেই বুলডোজারটা আমার বাড়ি পর্যন্তও আসবে, এবং তখন সেটাকে আটকানোর আর কেউ লোক থাকবে না। যদি আমাকে একেবারে স্বার্থপরভাবে নিজের বাড়িও বাঁচাতে হয়, নিজের পরিবেশও বাঁচাতে হয়, তাহলে আমাকে এই মুভমেন্টের সঙ্গে থাকতে হবে। কারণ কে আইনি আর কে বেআইনি, এ তো আইন ঠিক করছে না। যারা সরকারে বসে আছে তারা তাদের ইচ্ছে মতো, খুশি মতো ঠিক করছে। নিজের বাড়ি বাঁচানোর জন্য অন্যের বাড়ি বাঁচাতে হবে। এই যে মানবিকতা, মানুষের, মানে এই যেটা তুমি বললে যে সোশ্যাল মিডিয়াতে তো অনেকে বলছে, এবং ওই যে রেল কলোনিতে যখন আমি গতকাল গিয়েছিলাম, তাদের সাথে কথা বলছিলাম, মানুষগুলো বলছে তাদের সামনে যে ফ্ল্যাট আছে তারাই হাসছে, মানে বাড়ির সামনেও তারা ফেসবুকেও কটূক্তি শুনছেন এবং বাড়ির বাইরেও শুনছেন, ফেসবুকের বাইরেও শুনছেন। তো এই যে সামান্যতম মানবিকতাটাও কি মানুষের আর নেই? তথাকথিত মধ্যবিত্ত তারা, সেটা আসলে মানুষের মাথার মধ্যে না এমনভাবে একটা বিষের চারা রোপণ হয়েছে, তাদের আপাত দৃষ্টিতে একটা স্যাডিস্টিক প্লেজার যাকে বলে, অন্যের দুঃখে একটা আনন্দ পাওয়া। নিজের জীবনের অ্যাচিভমেন্ট কমে গেছে, তা থেকে আনন্দ পাচ্ছেন না। নিজে যা কাজ করছেন সেই কাজে সঠিক মজুরি পাচ্ছেন না, নিজের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়তে পারছেন না, তার তো ফ্রাস্ট্রেশন আছে। সেই ফ্রাস্ট্রেশনটাকে, অন্যের দুঃখ দেখে কোথাও যেন তারা কাটানোর চেষ্টা করছে। কিন্তু এই যে কথা আমরা বললাম, ওই বুলডোজারকে যদি ওই কুড়ে ঘরগুলোর আগে আটকানো না যায়, তাহলে আমাদের বাড়ি পর্যন্ত তাকে আটকাতে হবে। বক্তৃতা, মানে যখন তুমি দিচ্ছিলে, বক্তব্য রাখছিলে, তখন একটা কথা বললে যে বিজেপির অনেক নেতারা তারা এখন বলছে যে এই যে হকাররা গরিব নয়। আমি নিজেই ইন্টারভিউ নিয়েছি এমন এক নেতার, তিনিও বলেছেন, বরানগরের বিধায়ক, যে হকাররা গরিব নয় এবং হকারদের পরিবারকে তুলে দেওয়া হচ্ছে, কিন্তু তাদের নিশ্চিত চাকরি দেওয়া হবে। খুব ভালো, চাকরিটা আগে দিয়ে যদি তুলে দিতেন তাহলে কেউ তো কান্নাকাটি করতো না। কারণ যে মানুষ হকারি করেন তারা অনিশ্চয়তার মধ্যে জীবন কাটান, তার পরিবর্তে তাকে যদি আপনারা স্থায়ী চাকরি দিয়ে দেন, আমার তো মনে হয় কেউ হকারি করবে না। আমার মনে হচ্ছে ছোটোবেলায় বন্ধ কারখানার যে শ্রমিকরা, তারা বাড়িতে বাড়িতে এসে ধূপ বিক্রি করতেন, কারণ তারা ওই কাজটা করতে বাধ্য হয়েছেন, তাই না? তাহলে আপনি যদি সত্যিই, বিজেপি যে কথা বলছে, ডবল ইঞ্জিনের সরকার, যদি সত্যিই চাকরি দিয়ে দেয়, তাহলে আমার মনে হয় না সত্যি আর কি হকার থাকবে। খুব ভালো, কিন্তু দিয়েছেন কি? যেখানে সরকারে আছেন সেখানে চাকরি দিয়েছেন। বিহারে সরকারে আছেন, উত্তরপ্রদেশের সরকারে আছেন, কতজন মানুষ চাকরি পেয়েছে? সেখানের যুবরা, ছাত্ররা তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে কেন? চাকরি না পাওয়ার জন্য তারা লাঠি খাচ্ছে কেন? যদি আরেকটা বিষয়ে আসবো, সোশ্যাল মিডিয়াতে তোমার একটি বক্তব্য, 45 মিনিটের বক্তব্য, সেটাকে কিছু অংশ নিয়ে বিকৃতভাবে ভাইরাল করা হয়েছে। কি ছিল বক্তব্যটাতে? ধরো আমি এরকম বললাম যে তৃণমূল মানেই চোর নয়, এ কথা বিজেপি বলছে। এবার তুমি খালি তৃণমূল মানেই চোর নয় এটুকু কেটে চালালে, তাতে কি মনে হচ্ছে আমি বলছি তৃণমূল মানেই চোর নয়? আসলে তো সেটা আমার কথা নয়। ঠিক একইভাবে একটা 45 মিনিটের লম্বা বক্তব্য, সেটা থেকে ঠিক 10 সেকেন্ড তারা কেটে এমনভাবে চালাচ্ছেন যেখানে আমি যাকে কোট করছি এবং এসেনশিয়ালি আমি যার বিরুদ্ধে কথা বলছি বা যাকে আমি সমালোচনা করছি তার কথাকেই আমার মুখে লাগিয়ে দেওয়া হয়েছে। এবং যে ক্যাপশনের সঙ্গে সেগুলো শেয়ার হচ্ছে, তার নিচে কমেন্ট সেকশন যদি পড়ো,
তাহলে তুমি বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গের এই যারা সোকাল চাড্ডি বা সোকাল যারা সাম্প্রদায়িক মানসিকতার মানুষ, তাদের মানসিকতা ঠিক কোন তলানিতে গিয়ে পৌঁছেছে। আমরা লিগালি মুভ করেছি, আমাদের আইন অনুযায়ী, দেশের আইন অনুযায়ী কোনো ভিডিওকে বিকৃত করে সার্কুলেট করা, যার মধ্যে ইনস্টিগেট করার কোনো রকম মেন্টালিটি আছে, ইন্টেনশন আছে, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। এবং আইন মেনে যারা যারা এটা করছেন, যারা শুনতে পাচ্ছেন এই কথা, তাদেরকেও বলার বিভিন্ন জায়গায় আমরা ক্লারিফিকেশন দিয়েছি, ভিডিও বানানো হয়েছে, সমস্ত কিছু। তারপরেও যারা এই নোংরামিটা কন্টিনিউ করে যাচ্ছে, আদালত কিন্তু এখনো খোলা আছে। আদালত কিন্তু, আইন কিন্তু, দেশের আইন সবার উপরে, কেউ তার উপরে নয়। এই বক্তব্যটা মানে কত তারিখের বা কোথায়? আমি যদি খুব ভুল না করি, এটা গত 29 তারিখের একটা জিবি সভার বক্তব্য, যেখানে আমি এটা বলছিলাম যে এই যে থিওক্রেটিক স্টেট, মানে কেউ হিন্দু রাষ্ট্র বলতে পারে, কেউ ইসলামিক রাষ্ট্র করতে পারে, আর আমরা যারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বিশ্বাস করি, আমাদের পার্থক্যটা কোথায়? কেন আমরা হিন্দু রাষ্ট্র এবং ইসলামিক রাষ্ট্র দুটোরই বিরুদ্ধে দাঁড়িয়ে আছি? কারণ আমাদের মনে হয় রাষ্ট্রের সঙ্গে যদি ধর্ম জুড়ে যায়, সে দেশটা সংখ্যাগুরুর হোক অথবা না হোক, তাতে যে কোনো সংখ্যালঘু মানুষ তার যে জীবন জীবিকার অধিকার সেটা থাকে না। আর দ্বিতীয়, আমাদের মনে হয় যে একটা ব্যক্তি মানুষের ধর্ম ছাড়াও ওর জীবনে নানা ধরনের চাহিদা থাকে, প্রয়োজন থাকে। একটা রাষ্ট্রের কাজ সেইগুলোকে দেখভাল করা। ধর্মটা মানুষের ব্যক্তিগত, ধর্মটা সামাজিক, সেখানে আমি যেমন ইন্টারফেয়ারও করতে পারি না, আবার সেইটাকে কেন্দ্র করেই আমার রাজনীতি, সেটাকে কেন্দ্র করেই আমার সরকার এবং রাষ্ট্র, সেটাও চলতে পারে না। একদম একদম পরিষ্কার কথা ছিল। আমি একদিকে গোলবার্কার সাভারকারদের হিন্দুত্ববাদের কথা বলছিলাম, আর একদিকে এই যে মৌদুদি, জামাতে ইসলামের যে প্রতিষ্ঠাতা, তার ওই ইসলামিক রাষ্ট্রের কথা বলছিলাম। এবং বলছিলাম কী করে তারা একে অপরের পরিপূরক, কীভাবে বাংলাদেশে জামাতে ইসলামের হাতে বামপন্থী মানুষ, হিন্দু মানুষ, নাস্তিক মানুষ, এমনকি ধর্মনিরপেক্ষ মুসলমান মানুষও তারা একবারে খুন হয়েছেন, যে কায়দায় ভারতে হয়েছে। ফলে যারা এই পুরো কনটেক্সটটা, নিশ্চয়ই তারা পুরো ভিডিওটা দেখেছেন, দেখে ওই যে ইচ্ছাকৃত একেবারে ধর্মীয় উস্কানি, সাম্প্রদায়িক উস্কানি তৈরি করার জন্য যে ক্রিমিনাল অ্যাক্টটা করলেন, তার তো সাজা হওয়া উচিত হবে। দিদি, এই ভিডিওটার কথা তো তুমি বললে, আরও দুটো তোমার ছবি নিয়েও এরকম অনেকে সোশ্যাল মিডিয়ায় তাতে আমার আর কিচ্ছু যায় আসে না, জানো তো। আমি বিদেশে যাই, কলকাতায় যাই, উত্তর দমদমে আসি, আমি একটাও লোকের পয়সা মানে চুরি করে, লোকের পকেট কেটে করিনি। আমার বাড়িতে যদি এখনও কেউ ইডি, সিবিআই, আমার ঠাকুরদা 15 বছরের এমএলএ ছিল, তারপরে 15 বছর তৃণমূল থেকেছে, সেখানেও কোনোদিনও কখনো কেউ কোনো দুর্নীতির অভিযোগ আমাদের পরিবারে বা ব্যক্তি জীবনে আমার তো কোনো, আমি তো সেই সুযোগই পাইনি। সুযোগ না পেলে নিজেকে সৎ বলাটা সেটা ঠিক না, কিন্তু যারা সুযোগ পেয়েছেন আমার বাড়িতে, তাদেরও বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ আজ অবধি কখনো করতে পারিনি। ফলে আমার খুব ভয় পাওয়ার, লজ্জা লাগার জায়গা নেই। আমি পড়াশোনা করেছি, আমি পিএইচডি করছিলাম, আমার পিএইচডি সম্পূর্ণ হয়েছে। পিএইচডি করার সময় বিভিন্ন জায়গায় কনফারেন্স হয়েছে, আমি স্কলারশিপ পেয়ে, ফেলোশিপ পেয়ে আমার যা পড়াশুনো সেই কাজগুলো প্রেজেন্ট করেছি। যে কোনো সাধারণ মানুষের এটা দেখে ভালো লাগা উচিত যে বাংলার মেয়ে, বাংলার কথা, তাদের গরিব খেটে খাওয়া মানুষের কথা, সেটা সারা বিশ্বের বুকে পৌঁছে দিচ্ছে। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ, তিনি বিজেপি সমর্থকই হন অথবা তৃণমূলেরই হন বা যারই হোক, তার ভালো লাগা উচিত। একমাত্র ওই হিন্দিতে মন্দবুদ্ধি বলে একটা কথা হয়, এরকম কোনো মানুষ ছাড়া আমি কি পোশাক পরলাম, কবে বিদেশে গেলাম, সেটা নিয়ে এই যে নোংরাম, এই যে কুৎসা, এই যে বডি শেমিং করা বলো, রেসিজম বলো, কালারিজম বলো, সেগুলো একেবারেই মিসোজিনিস্ট, মাথায় গোবর পোড়া না থাকলে সেগুলো করা যায় না। যারা করছেন তারা তাদের পরিচয় দিচ্ছেন, আমার এগুলোতে কিচ্ছু যায় আসে না, করুন। আমি আবার যদি সুযোগ পাই, আমি আবার বিদেশে যাব, আবার এরকম সুন্দর পোশাক পরে ওনাদের ছবি পাঠাবো, ওনারা আরও এরকম করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। একদিকে যখন রাজ্যে এরকমভাবে তোমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছ, বুলডোজারের সামনে দাঁড়াচ্ছ, হকারদের হয়ে লড়ছো, তখনই ইচ্ছাকৃতভাবে কিছু ভিডিও, কিছু ফটো নিয়ে আমাদের বিরুদ্ধে কিছু বলার নেই তো। তৃণমূলের বিরুদ্ধে বলার আছে, তারা চুরি করেছেন, ডাকাতি করছেন, তাদের বাড়ি থেকে ত্রাণের জিনিসপত্র উদ্ধার হচ্ছে, বালতি উদ্ধার হচ্ছে, আমাদের বিরুদ্ধে কিছু বলতে পারছে না, কি করবে? তাই জন্য এই সমস্ত ইচ্ছা করছে। এর বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়া হয়েছে কোর্ট থেকে, যেটা মিথ্যা ভিডিও করছিল তার বিরুদ্ধে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু বাদবাকি যে নোংরামিগুলো করছে, মানে সেটা খুব পেটি, এত ছোট জিনিসে আমরা ইনভলভ হব না। তবে আমি এটা বলবো, যারা ওই পোস্টটা দেখেছেন, বা আমার মতো, আমার বয়সী কোনো মেয়ে বা আমার মতো দেখতে কোনো মেয়ে, তারা যদি ওই ভিডিওগুলো দেখে, ওই পোস্টগুলো দেখে, ওই কমেন্টগুলো দেখে নিজের মনের মধ্যে এতটুকু কোথাও কোনো ইনফিরিটি তৈরি হয়, আমি খালি তাদের বলবো এদের কথা একদম পাত্তা দেবে না, পড়াশোনা করো, মাথা উঁচু করে বাঁচো। আমরা স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়াতে লড়াই লড়তাম যাতে যে অপরচুনিটিগুলো আমি বা আমাদের মতো অনেকে পেয়েছে, সেই সুযোগটা যেন আরও বেশি তোমাদের মতো ছেলেমেয়েরা পেতে পারে। তাই যাদের ট্রোল করার, যাদের কোনো কাজ নেই, যাদের জীবনের কিচ্ছু পাওয়ার নেই, যারা একেবারেই ফ্রাস্ট্রেটেড, তারা এরকম নানা জিনিস করবে, আমরা আমাদের কাজটা করে যাবো।